নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, আমরা। সেবার গ্রীষ্মকালের শেষ দিকে দিন চারেক ইনফ্লুয়েঞ্জাতে ভুগে উঠলেন আমার স্বামী। এমনিতেই তিনি একটু রোগা ধরনের মানুষ। ইনফ্লুয়েঞ্জার পর তার চেহারাটা আরও খারাপ হয়ে গেল। দেখতাম তার হনুর হাড় দুটো গালের চামড়া ফুঁড়ে বেরিয়ে আছে, গাল বসা, চোখের নিচে গাঢ় কালি, আর তিনি মাঝে মাঝে শুকনো মুখে ঢোক গিলছেন। কণ্ঠাস্থিটা ঘন ঘন ওঠানামা করছে। তাকে খুব অন্যমনস্ক, কাহিল আর কেমন যেন লক্ষ্মী ছাড়া দেখাতো। আমি তাকে খুব যত্ন করতাম। বিট গাজর সেদ্ধ, টেংরির জুস, দুবেলা একটু একটু মাখন, আর রোজ সম্ভব নয় বলে মাঝে মধ্যে এক আধটা ডিমের হাফ বয়েল তাকে খাওয়াতাম। কিন্তু ইনফ্লুয়েঞ্জার 1 মাস পরেও তার চেহারা ভালো হলো না, বরং আরও দুর্বল হয়ে গেল। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে তিনি ভয়ঙ্কর হাঁপাতেন। রাত্রিবেলা তার ঘুম ভালো হতো না, অথচ দেখতাম সকালবেলা চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে করতে তিনি ঢুলছেন, কষ বেয়ে নাল গড়িয়ে পড়ছে। ডাকলে চমকে ওঠে সহজত চেষ্টা করতেন বটে, কিন্তু স্পষ্টই বোঝা যেত যে তিনি স্বাভাবিক নেই, বরং অন্যমনস্ক এবং দুর্বল দেখাচ্ছে তাকে। ভয় পেয়ে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে বলো তো? তিনি বিব্রত মুখে বললেন, অনু, আমার মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার এখনো সারেনি। ভিতরে ভিতরে আমার যেন জ্বর হয়, হাড়গুলো কটকট করে, জিভ তেতো তেতো লাগে। তুমি আমার গাটা ভালো করে দেখো তো। গায়ে হাত দিয়ে দেখি গা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঠান্ডা। সে কথা বলতেই তিনি হতাশভাবে হাত উল্টে বললেন, কি যে হয়েছে ঠিক বুঝতে পারছি না। আমার বোধহয় একটু এক্সারসাইজ করা দরকার। সকাল বিকেল একটু হাঁটলে শরীরটা ঠিক হয়ে যাবে। পরদিন থেকে খুব ভোরে উঠে আর বিকেলে অফিস থেকে ফিরে তিনি বেড়াতে বেরোতেন। আমি আমাদের 7 বছর বয়সের ছেলে বাপিকে তার সঙ্গে দিতাম। বাপি অবশ্য বিকালবেলা খেলা ফেলে যেতে চাইতো না, যেত সকালবেলা। সে প্রায়ই এসে আমাকে বলতো, বাবা একটুও বেড়ায় না মা, পার্ক পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে পড়ে আর রেলিংয়ে ঠেস দিয়ে ঢুলতে থাকে। আমি বলি, চলো বাবা লেক পর্যন্ত যাই, বাজ খেলা দেখে আসি। আমাদের স্কুলের ছেলেরাও ওখানে ফুটবল প্র্যাকটিস করে। কিন্তু বাবা রেল লাইন পারই হয় না, কেবল ঢুলু ঢুলু চোখ করে বলে, তুই যা, আমি এখানে দাঁড়াই, ফেরার সময় আমাকে খুঁজে নিস। আমাদের সানঘরটা ভাগের, বাড়িওয়ালা আর অন্য এক ভাড়াটের সঙ্গে। একদিন সকালবেলা অফিসের সময় অন্য ভাড়াটে শিববাবুর গিন্নি এসে চুপি চুপি বললেন, ও দিদি, আপনার কর্তাটি যে বাথরুমে ঢুকে বসে আছেন তারপর আর কোনো সারা শব্দ নেই। আমার কর্তাটি তেল মেখে কখন থেকে ঘোরাফেরা করছেন। এই মাত্র বললেন, দেখি তো, অজিতবাবু তো কখনো এত দেরি করে না। শুনে ভীষণ চমকে উঠলাম। তাড়াতাড়ি গিয়ে আমি বাথরুমের দরজায় কান পাতলাম, কিন্তু বাথরুমটা একদম নিশ্চুপ। বন্ধ দরজার ওপাশে যে কেউ আছে তা মনেই হয় না। দরজা ধাক্কা দিয়ে ডাকলাম, ওগো, কি হলো? তিনি বললেন, কেন এত দেরি করছো কেন? তিনি খুব আস্তে, যেন আপন মনে বললেন, ঠিক বুঝতে পারছি না। তারপর হুড়মুড় করে জল ঢেলে কাকসান ছেড়ে তিনি বেরিয়ে এলেন। পরে যখন জিজ্ঞেস করলাম, বাথরুমে কি করছিলে তুমি, তখন উনি বিরস মুখে বললেন, গাটা এমন শিরশির করছিল যে জল ঢালতে ইচ্ছে করছিল না, তাই চৌবাচ্চার ধারে উঠে বসেছিলাম। বসেছিলে কেন? ঠিক বসেছিলাম না, জলে হাত ডুবে রেখে দেখছিলাম ঠান্ডাটি সয়ে যায় কিনা। বলে তিনি কিছুক্ষণ নীরবে ভাত নিয়ে নাড়াচাড়া করে একসময় বললেন, আসলে আমার সময়ের জ্ঞান ছিল না। বাথরুমের ভিতরটা কেমন ঠান্ডা ঠান্ডা, জলে ভেজা অন্ধকার,
আর চৌবাচ্চা ভর্তি জল ছলছল করে উপচে বয়ে যাচ্ছে খিলখিল করে। কেমন যেন লাগে। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, কেমন? উনি ম্লান হেসে একটু বললেন, ঠিক বোঝানো যায় না, ঠিক যেন গাছের ঘন ছাওয়ায় বসে আছি আর সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে এসে তিনি বললেন, বুঝলে, ঠিক করলাম এবার বেশ লম্বা অনেক দিনের একটা ছুটি নেব, নিয়ে কোথাও বেড়াতে যাব। অনেকদিন কোথাও যাই না। অনু, আমার মনে হচ্ছে একটা চেঞ্জের দরকার, শরীরের জন্য না, কিন্তু ওর মনটাই কেমন যেন ভেঙে যাচ্ছে। অফিসে আমি একদম কাজকর্ম করতে পারছি না। আজ বেলা 3টে নাগাদ আমার কলিগ সিগারেট চাইতে এসে দেখে যে আমি চোখ চেয়ে বসে আছি, কিন্তু সাড়া দিচ্ছি না। সে ভাবলো আমার স্ট্রোক ফোক কিছু একটা হয়েছে, তাই ভয় পেয়ে চেঁচামেচি করে সবাইকে ডেকে আনলো। কি কেলেঙ্কারি! অথচ তখন আমি জেগেই আছি। জেগেছিলে? তবে সাড়া দাওনি কেন? কি জানো, আজকাল ভীষণ অলস বোধ করি। কারোটাকে সাড়া দিতে অনেকক্ষণ সময় লাগে। এমনকি মাঝে মাঝে অজিত ঘোষ নামটা যে আমার, তা বুঝতে অনেকক্ষণ সময় লাগে। কেউ কিছু বললে চেয়ে থাকি, কিন্তু বুঝতে পারি না। ফাইলপত্র নাড়তে ইচ্ছে করে না। একটা কাগজ টেবিলের এধার থেকে ওধারে সরাতে পিনকুশনটা কাছে টেনে আনতে গেলে যেন মনে হয় পাহাড় ঠেলার মতো পরিশ্রম করছি। সিগারেটের ছাই কত সময় আমার জামা কাপড়ে উড়ে এসে পড়ে, আগুন ধরার ভয়ে সেটাকে ঝেড়েও ফেলতে পারি না। শুনে আমার বুকের ভিতরটা ধক করে উঠল। বললাম, তুমি ডাক্তার দেখাও, চলো আজকেই আমরা মহিম ডাক্তারের কাছে যাই। দূর, উনি হাসলেন। বললেন, আমার সত্যিই তেমন কোনো অসুখ নেই। অনেক দিন ধরে এক জায়গায় থাকলে, একই পরিবেশে ঘোরাফেরা করলে মাথাটা একটু জমাট বেঁধে যায়। ভেবে দেখো, আমরা প্রায় 4-5 বছর কোথাও যাইনি। গতকাল কেবল বিজোর পইতে ব্যান্ডেল, আর কোথাও না। চলো কাছাকাছি কোনো সুন্দর জায়গা থেকে মাসখানেক একটু ঘুরে আসি, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এমন জায়গায় যাব যেখানে একটা নদী আছে আর অনেক গাছগাছালি। আমার স্বামী চাকরি করেন অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে, কেরানি। আর কিছুদিন বাদেই তিনি সাবঅর্ডিনেট অ্যাকাউন্ট সার্ভিসে পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন। অঙ্কে তার মাথা খুব পরিষ্কার। বন্ধুরা বলে অজিত এক চান্সে বেরিয়ে যাবে, আমারও তাই বিশ্বাস। কিছুদিন আগেও তাকে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দেখতাম, দেখে খুব ভালো লাগতো আমার। মনে হতো ওর যেমন মনের জোর, তাতে শক্ত পরীক্ষাটা পেরিয়ে যাবেনি। তখন সংসারে একটু ভালো ব্যবস্থা হবে। সেই পরীক্ষাটার ওপর আমাদের সংসারে অনেক পরিকল্পনা নির্ভর করে আছে। তাই চেঞ্জের কথা শুনে আমি একটু ইতস্তত করে বললাম, এখন 1-1.5 মাস ছুটি নিলে তোমার পড়াশোনার ক্ষতি হবে না? উনি খুব অবাক হয়ে বললেন, কিসের পড়াশোনা? ওই যে এস না কি জানো? শুনে ওর মুখ গম্ভীর হয়ে গেল। ভীষণ হতাশ হলেন উনি। বললেন, তুমি আমার কথা ভাবো নাকি চাকরি বাকরি উন্নতি এইসবের কথা? অনু, তোমার কাছ থেকে আমি একটু সিম্প্যাথি আশা করি। তুমি বুঝতে পারছো না আমি কি একটা অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছি। আমি লজ্জা পেলাম, তবু মুখে বললাম, বাহ, তোমাকে নিয়ে ভাবি বলেই তো তোমার চাকরি, পরীক্ষা, উন্নতি সব নিয়েই আমাকে ভাবতে হয়। তুমি আর তোমার সংসার, এছাড়া আমার কি ভাবনা আছে বলো? উনি ছেলে মানুষের মতো রেগে চোখ মুখ লাল করে বললেন, আমি আর আমার সংসার কি এক? অবাক হয়ে বললাম, এক নও? উনি ঘন ঘন মাথা নেড়ে বললেন, না, মোটেই না। সেটা বোঝো না বলেই তুমি সবসময় আমাকে আর সংসারের সঙ্গে জড়িয়ে দেখো, আলাদা মানুষটাকে দেখোই না। হেসে বললাম, তাই বুঝি? উনি মুখ ফিরিয়ে বললেন, তাই। আমি যে কেরানি তা তোমার পছন্দ না। আমি অফিসার হলে তবেই তোমার শান্তি। এই আমি কি তোমাকে বলে দিচ্ছি,
আমি চিরকাল এই রকম কেরানিই থাকবো, তাতে তুমি সুখ পাও আর না পাও। থাকো না, আমি তো কেরানিকেই ভালোবাসেছি, তাই বাসবো। কিন্তু উনি এই কথাটাও খুশি হলেন না। রাগ করে জানলার থাকের ওপর বসে বাইরের মরা বিকেলের দিকে চেয়ে রইলেন। বেড়াতে গেলেন না। দেখলাম জ্বর আসার আগের মতো ওর চোখ ছলছল করছে, মাঝে মাঝে কাঁপছে ঠোঁট। হাঁটু মুড়ে বুকের কাছে তুলে এমনভাবে বসে আছেন যে রোগা দুর্বল শরীরটা দেখে হঠাৎ মনে হয় বাচ্চা একটা রোগে ভোগা ছেলেকে কেউ কোলে করে জানলার কাছে বসিয়ে দিয়েছে। আচ্ছা পাগল। আমাদের ছেলের বয়স 7, মেয়ের বয়স 4। আজকালকার ছেলে মেয়ে অল্প বয়সী শেয়ানা। তার উপর বাসায় রয়েছে ঠিকেজি, ভাড়াটে আর বাড়িওয়ালার ছেলে মেয়ে। এতজনের চোখের সামনে ভর সন্ধে কি করে যে আমি ওর রাগ ভাঙাই। তবু পায়ের কাছটিতে মেঝেতে বসে আস্তে আস্তে বললাম, লক্ষ্মী সোনা, রাগ করে না, ঠিক আছে চলো কিছুদিন ঘুরে আসি। পরীক্ষা না হয় এবছর না দিলে, ও তো ফি বছরই হয়। উনি সামান্য একটু বাঁকা হাসি এসে বললেন, তবু দেখো, পরীক্ষার কথাটা ভুলতে পারছো না। এবছর নয় তো সামনের বার। কিন্তু আমি তো বলেই দিয়েছি কোনো দিন আমি পরীক্ষা দেব না। দিও না? কে বলেছে দিতে? আমাদের অভাব কিসে, বেশ চলে যাবে। এবার ওঠো তো। আমার স্বামীর অভিমান একটু বেশিক্ষণ থাকে। ছেলেবেলা থেকেই উনি কোথাও তেমন আদর যত্ন পাননি। অনেকদিন আগেই মা বাবা মারা গিয়েছিল। তারপর থেকেই মামার বাড়িতে একটু অনাদরেই বড় হয়েছেন। বিএসসি পরীক্ষা দিয়েই ওকে সে বাড়ি ছেড়ে মির্জাপুরের একটা মেসে আশ্রয় নিতে হয়। সেই মেসে 10 বছর থেকে চাকরি করে উনি খুব নৈরাশ্যবোধ করতে থাকেন। তখন ওর বয়স 30। ওর রুমমেট ছিলেন আমার বুড়ো কাকা। তিনিই মতলব করে ওকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এলেন। তারপর মেসে ফিরে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার ভাইজিকে কেমন দেখলে? উনি খুব লজ্জা টজ্জা পেয়ে বললেন, চোখ দুটি বেশ তো। তারপরই আমাদের বিয়ে হয়ে গেল। আমরা উঠলাম, এসে লেক গার্ডেন্সের পাশে গরিবদের পাড়া গোবিন্দপুরে। তখনই একা বাসায় আমরা দুজন। তখন উনি আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখতেন দুরন্ত অভিমানে। এই যে আমি অফিস চলে যাই, তারপর কি আর তুমি আমার কথা ভাবো? কি করে ভাববে? আমি 30 বছরের বুড়ো আর তুমি 20-র খুকি। তুমি আর জানলায় দাঁড়াওনি? কাল রাতে আমি যে জেগেছিলাম, কেউ কি টের পেয়েছিল? কি ঘুম বাবা। ওর অভিমান দুরন্ত হলেও সেটা ভাঙা শক্ত না। একটু আদরেই সেটা ভাঙানো যায়। কিন্তু এবারকার অভিমান বা রাগ সেই অনাদরে বড় হওয়া মানুষটার ছেলে মানুষই নেই আঁকড়ে ব্যাপারটা নয়। এই ব্যাপারটা যেন একটু জটিল। হয়তো উনি একেবারে অমূলক কথা বলছেন না। আমি সংসারে ভালো মন্দর সঙ্গে জড়িয়েই ওকে দেখি। এর বাইরে যে একা মানুষটা, যার সঙ্গে অহরহ বাইরের জগতে একটা অদৃশ্য বনিবনার অভাব চলছে, তার কথা তো আমি জানি না। নইলে উনি কেন লোকের ডাকে সাড়া দেন না? কেন চৌবাচ্চার ডালের জলে হাত ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকেন? তা আমি বুঝতে পারতাম। রাত্রিবেলা আমাদের ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে উনি হঠাৎ চুপি চুপি আমার কাছে সরে এলেন। মুখ এবং মাথা ডুবিয়ে দিলেন আমার বুকের মধ্যে। বুঝতে পারলাম তার এই ভঙ্গির মধ্যে কোনো কামিচ্ছা নেই। এই যেমন বাপি আমার বুকে মাথা গোজে, অনেকটা সেরকম। আমি কথা না বলে ওকে দুহাতে আগলে নিয়ে ওর রুক্ষ মাথা আর অনেক দিনের আছাটা চুলের মধ্যে মুখ ডুবিয়ে গভীর আনন্দের একটা শ্বাস টেনে নিলাম। বুক ভরে গেল। উনি আস্তে আস্তে বললেন, তোমাকে মাঝে মাঝে আমার মায়ের মতো ভাবতে ইচ্ছা হয়। এরকম ভাবাটা কি পাপ? কি জানি আমি এর কি উত্তর দেব। আমি বিশ্ব সংসারের রীতিনীতি জানি না। কার সঙ্গে কীরকম সম্পর্কটা পাপ, কোনটা অন্যায়, তা কি করে বুঝবো? যখন ফুলশয্যায় রাতে প্রথম উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, সেদিনও আমার শরীর কেঁপে উঠেছিল বটে, কিন্তু সেটা রোমাঞ্চে নয়, শিহরণেও।
বরং মনে হয়েছিল বাঁচলাম, এবার নিশ্চিন্তি। এই অচেনা রোগা কালো কিন্তু মিষ্টি চেহারা দুর্বল মানুষটির সেই প্রথম স্পর্শেই আমার ভিতর সেই ছেলেবেলার পুতুল খেলার এক মা জেগে উঠেছিল। ছেলেমেয়েরা যেমন প্রেম করে, লুকোচুরি করে, সহজে ধরা দেয় না, আবার একে অন্যকে ছেড়ে যায়, আমাদের কখনো সেরকম প্রেম হয়নি। উনি বুকে মুখ চেপে অবরুদ্ধ গলায় বললেন, তোমাকে একটা কথা বলবো, কাউকে বলো না, চলো জানলার ধারে গিয়ে বসি। উঠলাম, ছোট জানলার চৌকোপিতে তাকের ওপর মুখোমুখি বসলাম দুজনে। বললাম, বলো। উনি সিগারেট ধরলেন, বললেন, তোমার মনে আছে বছর 2 আগে একবার কাঠের আলমারিটা কেনার সময় সত্যচরণের কাছে গোটা 50 টাকা ধার নিয়েছিলাম? ও মা, মনে নেই? আমি তো কতবার তোমাকে টাকাটা শোধ দেওয়ার কথা বলেছি। আমার স্বামী একটা শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সেই ধারটার কথা নয়, সত্যচরণের কথাই বলছি তোমাকে। সেদিন মাইনে পেয়ে মনে করলাম এ মাসে প্রিমিয়াম ডিউ নেই, তাছাড়া রেডিওর শেষ ইনস্টলমেন্টটাও গত মাসে দেওয়া হয়ে গেছে, এ মাসে যাই সত্যচরণের টাকাটা দিয়ে আসি। সত্যচরণ ভদ্রলোক, তাছাড়া আমার বন্ধুদের মধ্যে একমাত্র ওরই কিছু পৈতৃক সম্পত্তি আছে, বড়লোক বলা যায় ওকে। সেই কারণেই বোধহয় কখনো টাকাটার কথা বলেনি আমাকে, কিন্তু এবার দিয়ে দিই। তাছাড়া ওর সঙ্গে অনেককাল দেখাও নেই, খোঁজখবর নিয়ে আসি। ভেবে টেবে বিকালে বেরিয়ে 6টা নাগাদ ওর নবীন পাল লেনের বাড়িতে পৌঁছালাম। ওর বাড়ির সামনে একটা মস্ত গাড়ি দাঁড়িয়েছিল, যার কাঁচের ওপর লাল ক্রস আর ইংরেজিতে লেখা ডক্টর। কিছু না ভেবে ওপরে উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে। হাতে স্টেথোস্কোপ ভাঁজ করে নিয়ে একটা মোটাসোটা ডাক্তার মুখোমুখি নেমে এলেন। সিঁড়ির ওপরে দরজার মুখেই সত্যের বউ নীরা শুকনো মুখে দাঁড়িয়েছিল। ফর্সা সুন্দর মেয়েটা, কিন্তু তখন রুখু চুল, ময়লা শাড়ি, সিঁদুর ছাড়া কপাল, আর কেমন যেন একটা রাত ছাড়া ক্লান্তির ভারে বিচ্ছিরি দেখাচ্ছিল ওকে। কি হয়েছে জিজ্ঞাসা করতে ফুঁপিয়ে উঠল, ও মারা যাচ্ছে অজিতবাবু। শুনে বুকের ভিতর যেন একটা কপাট হাওয়া লেগে দড়াম করে বন্ধ হয়ে গেল। ঘরে ঢুকে দেখি সত্যচরণ পূর্ব দিকে মাথা করে শুয়ে আছে। পশ্চিমের খোলা জানলা দিয়ে সিঁদুরের মতো লাল টকটকে রোদ এসে পড়েছে ওর সাদা বিছানায়। ওর মাথার কাছে ছোট টেবিলে কাটা ফল, ওষুধের শিশি টিশি রয়েছে। মেঝে খাটের নিচে বেড প্যান্টান, কিন্তু এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু না। ঘরের মধ্যে ওর আত্মীয় স্বজনও রয়েছে কয়েকজন। দুজন বিধবা মাথার দুধারে ঘোমটা টেনে বসে আছেন, একজন বয়স্কা মহিলা পাশের পায়ের দিকটায়। একজন বুড়ো মতো লোক খুব বিমর্ষ মুখে সিগারেট পাকাচ্ছেন জানলার কাছে দাঁড়িয়ে। দুজন অল্প বয়সী ছেলে নিচু স্বরে কথা বলছে। দু একটা বাচ্চাও রয়েছে ঘরের মধ্যে। তারা কিছু টের পাচ্ছিল কিনা জানি না, কিন্তু সেই ঘরে পা দিই আমি এমন একটা গন্ধ পেলাম, যাকে কি বলবো, যাকে বলা যায় মৃত্যুর গন্ধ। তোমাকে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু আমার মনে হয় মৃত্যুর একটা গন্ধ আছে। কেউ যদি কিছু নাও বলতো, তবুও আমি চোখ বুজেও ওই ঘরে ঢুকে বলে দিতে পারতাম যে ওই ঘরে কেউ একজন মারা যাচ্ছে। যাকে আমি ওই গন্ধটা পেয়েই বুঝতে পারলাম নীরা ঠিকই বলেছে, সত্য মারা যাচ্ছে। হয়তো এক্ষুনি মরবে না, আরও একটু সময় নেবে, কিন্তু আজকালের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা। আমি ঘরে ঢুকতেই মাথার কাছ থেকে একজন বিধবা উঠে গেলেন, পায়ের কাছ থেকে সধবাটিও। কে যেন একটা টুল বিছানার পাশে এগিয়ে দিল আমাকে বসবার জন্য। তখনও সত্যর জ্ঞান আছে। মুখটা খুব ফ্যাকাশে রক্তশূন্য, আর মুখের চামড়ায় একটা খড়িয়ে ওঠা শুষ্ক ভাব। আমার দিকে তাকিয়ে বলল, কে? বললাম,
আমি রে, আমি অজিত। বলল, ও অজিত, কবে এলি? বুঝলাম বিকারের মতো অবস্থা হয়ে আসছে। বললাম, এইমাত্র। তুই কেমন আছিস? বলল, এই একরকম কেটে যাচ্ছে। আমি ঠিক ওখানে আর বসে থাকতে চাইছিলাম না। তুমি তো জানো ওষুধের গন্ধে আমার কীরকম গা গুলোয়। তাই একসময় ওর কাছে নিচু হয়ে বললাম, তোর টাকাটা দিতে এসেছি। ও খুব অবাক হয়ে বলল, কত টাকা? বললাম, 50। ও ঠোঁট ওল্টালো, তোর ওতে আমার কি হবে? ওর জন্য কষ্ট করে এলি কেন? আমি কি মাত্র 50 টাকা চেয়েছিলাম তোর কাছে? আমি তো তার অনেক বেশি চেয়েছিলাম। আমি খুব অবাক হয়ে বললাম, তুই তো আমার কাছে চাসনি, আমি নিচে থেকেই এনেছি। অনেকদিন আগে ধার নিয়েছিলাম, তোর মনে নেই? ও বেশ চমকে উঠে বলল, না ধারের কথা নয়, কিন্তু তোর কাছে আমি কি একটা চেয়েছিলাম না? সে তো 50 টাকার অনেক বেশি। জিজ্ঞেস করলাম, কি চেয়েছিলি? ও খানিকক্ষণ সাদা ছাদের দিকে চেয়ে কি ভাবলো। বলল, কি যেন ঠিক মনে পড়ছে না। ওই যে সব মানুষই যা চায়। আহা, কি যেন ব্যাপারটা। আচ্ছা দাঁড়া, বাথরুম থেকে ঘুরে আসি, মনে পড়বে। বলে ওঠার চেষ্টা করলো। সেই বিধবাদের একজন এসে পেচ্ছাপ করার পাত্রটা ওর ঢাকার নিচে ঢুকিয়ে ঠিক করে দিল। কিছুক্ষণ পেচ্ছাপ করার সময়টা ও বিকৃত মুখে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করলো শুয়ে শুয়ে। তারপর আবার আস্তে আস্তে একটু গা ছাড়া হয়ে আমার দিকে চেয়ে বলল, তোর কাছেই চেয়েছিলাম নাকি কার কাছে যে ঠিক মনেই পড়ছে না, কিন্তু চেয়েছিলাম বুঝলি, কোনো ভুল নেই। খুব আবদার করে গলা জড়িয়ে ধরে গালে গাল রেখে চেয়েছিলাম, আবার ভিখিরির মতো হাত বাড়িয়ে ল্যাং ল্যাং করেও চেয়েছিলাম, আবার চোখ পাকিয়ে ভয় দেখিয়েও চেয়েছিলাম, কিন্তু শালা মাইরি দিল না। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি চেয়েছিলি? ও সঙ্গে সঙ্গে ঘোলা চোখে ছাদের দিকে ফিরিয়ে বলল, ওই যে কি ব্যাপারটা যেন, নীলাকে জিজ্ঞাসা করতো, ওর মনে থাকতে পারে। আচ্ছা দাঁড়া, 100 থেকে উল্টো ভাগে গুনে দেখি, তাতে হয়তো মনে পড়বে। বলেও খানিকক্ষণ শুনে গুনে হাল ছেড়ে দিয়ে বলল, না, সময় নষ্ট, মনে পড়ছে না। আমি তখন আস্তে আস্তে বললাম, তুই তো সবই পেয়েছিস। ও অবাক হয়ে বলল, কি পেয়েছি? হ্যাঁ কি? আমি মৃদু গলায় বললাম, তোর তো সবই আছে, বাড়ি গাড়ি, ভালো চাকরি, নীলার মতো ভালো বউ, অমন সুন্দর ফুটফুটে ছেলেটা দার্জিলিংয়ে কনভেন্টে পড়ছে, ব্যাংকে টাকা, ইন্স্যুরেন্স, তোর আবার কি চাই? ও অবশ্য ঠোঁটে একটু হাসলো, হলুদ ময়লা দাঁতগুলো একটু চিকমিকও করলো না। ও বলল, এসব তো আমি পেয়েছি, কিন্তু এর বেশি আর কি একটা যেন, বুঝলি, সেটা তেমন কোনো অর্থ হয় না। যেমন আমার প্রায় ইচ্ছা করে একটা গাছের ছায়ায় বসে দেখি সারাদিন একটা নদী বয়ে যাচ্ছে, অথচ ওই চাওয়াটার কোনো মাথা মুন্ডু হয় না। ঠিক সেই রকম কী যেন একটা। আমি ভেবেছিলাম তুই সেটাই সঙ্গে করে এনেছিস, কিন্তু না তো, তুই তো মাত্র 50 টাকা, তাও যেটুকু ধার করেছিল। কিন্তু কী ব্যাপারটা বলতো, আমার কিছুতেই মনে পড়ছে না। অথচ খুব সোজা জানা জিনিস সবাই চায়। আমার স্বামীকে অন্ধকারে খুব আবছা দেখাচ্ছিল। আমি প্রাণপণে তাকিয়ে তার মুখের ভাবসাব লক্ষ্য করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না। উনি একটু বিমনা গলায় বললেন, অনু, সত্যচরণের ওখান থেকে বেরিয়ে সেই রাতে প্রথম বর্ষার জলে আমি ভিজেছিলাম, তুমি খুব বকেছিলে। তারপর দিন সকাল থেকেই আমার জ্বর, মনে আছে? আমি মাথা নাড়লাম।
সত্যচরণ তার 3 দিন পর মারা গেছে। সেই কথাটা শেষ পর্যন্ত বোধহয় তার মনে পড়েনি। কিন্তু আমি যতদিন জ্বরে পড়েছিলাম ততদিন, তারপর জ্বর থেকে উঠে এ পর্যন্ত কী বলি ভাবছি, কি সেটা যা সত্যচরণ চেয়েছিল? সবাই চায়, অথচ তবু তার মনে পড়ল না কেন? বলতে বলতে আমার স্বামী দুহাতে আমার মুখ তুলে নিয়ে গভীরভাবে আমাকে দেখলেন। তারপর আস্তে আস্তে বললেন, তবু সত্যচরণ যখন চেয়েছিল তখন আমার ইচ্ছে করছিল সত্যচরণ যা চাইছে সেটা ওকে দিয়ে দিই, যেমন করে হোক সেটা এনে দিই ওকে। কিন্তু তখন তো বুঝবার উপায় ছিল না ও কি চাইছে। কিন্তু এখন এতদিনে মনে হচ্ছে সেটা আমি জানি। আমি ভীষণ কৌতূহলে জিজ্ঞেস করলাম, কি গো সেটা? আমার স্বামী শ্বাস ফেলে বললেন, মানুষের মধ্যে সবসময় একটা ইচ্ছে বরাবর চাপা থেকে যায়, সেটা হচ্ছে সর্বস্ব দিয়ে দেওয়ার ইচ্ছে। কোথাও কেউ একজন বসে আছেন প্রসন্ন হাসি মুখে, তিনি আমার কিছুই চান না, তবু তাকে আমরা সর্বস্ব দিয়ে দেওয়ার কথা। টাকা পয়সা নয়, আমার বোধ বুদ্ধি লজ্জা অপমান জীবন মৃত্যু সব কিছু বদলে তিনি কিছুই দেবেন না, কিন্তু দিয়ে আমি তৃপ্তি পাব। রোজগার করতে করতে সংসার করতে করতে মানুষই দেওয়ার কথাটা ভুলে যায়, কিন্তু কখনো কখনো সত্যচরণের মতো মরবার সময় মানুষ দেখে সে দিতে চায়নি, কিন্তু নিয়তি কেড়ে নিচ্ছে। তখন তার মনে পড়ে এর চেয়ে স্বেচ্ছায় দেওয়া ভালো ছিল। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আমরা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।